এই ভোটটা আসলে কিভাবে জেতা হলো। ডক্টর খলিলুর রহমান নিজেই স্বীকার করেছেন সাইপ্রাস সারা বছর ধরে ভোট লবি করেছে। বাংলাদেশের হাতে ছিল মাত্র 3 মাস সময়। তাহলে এত কম সময়ে 99টা ভোট কোথা থেকে এলো? জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে 190টি ভোটের মধ্যে 99টি ভোট পেয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেস ককোরিসকে হারিয়ে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের জন্য এটি একটি সত্যি ঐতিহাসিক অর্জন। 40 বছর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের 41তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশি রাজনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদটি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ কূটনৈতিক পদগুলোর একটি। এই পদে থাকার সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী 193টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী ফোরামের সভাপতিত্ব করবেন, যা বিশ্বে বাংলাদেশের কণ্ঠস্বরকে অনেক গুণ শক্তিশালী করবে। তবে কিছু প্রশ্নের উত্তর এখানে মেলানো প্রয়োজন। প্রথম প্রশ্ন হলো, এই ভোটটা আসলে কিভাবে জেতা হলো? ডক্টর খলিলুর রহমান নিজেই স্বীকার করেছেন সাইপ্রাস সারা বছর ধরে ভোট লবি করেছে। বাংলাদেশের হাতে ছিল মাত্র 3 মাস সময়। তাহলে এত কম সময়ে 99টা ভোট কোথা থেকে এলো? যদিও এই ভোট কে কাকে দিল তা কখনো প্রকাশ করা হয় না, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এখানে বড় ভূমিকা রয়েছে ওআইসি। ইসলামী সহযোগিতা সংস্থার 57টি সদস্য দেশ কার্যত একযোগে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। সৌদি আরব থেকে ফিরে খলিলুর রহমান নিজেই বলেছিলেন ওআইসি থেকে পূর্ণ ও নিঃশর্ত সমর্থন পেয়েছেন তিনি। একই সাথে ছিল আমেরিকার সমর্থন, কারণ গত ইন্টারিম সরকার থেকে বর্তমান বিএনপি সরকার পর্যন্ত এই আন্তর্জাতিক সম্পর্কের দড়ি ছিল খলিলুর রহমানের হাতে। এ বিষয়ে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজানা করিম স্নিগ্ধা তার ফেসবুক স্ট্যাটাসে বলছেন, এই বৈশ্বিক কূটনীতির বাজারে সমর্থন কখনো নিছক আদর্শের বিনিময়ে আসে না। এর পেছনে থাকে দীর্ঘ আলোচনার অদৃশ্য হিসেব, সম্পর্কের বিনিয়োগ ও কৌশলগত দেনা পাওনা। সেই অর্থে ডক্টর খলিলুর রহমানের এই বিজয় অনেকটাই প্রত্যাশিত ছিল। স্নিগ্ধা ছাড়াও অনেকে বলছেন, আমেরিকা ঘেঁষা ইউরোপীয় দেশগুলোর ভোটও জুটেছে জনাব খলিলের ভাগ্যে, এবং চীনও তার নতুন বন্ধু বাংলাদেশকে সম্মান জানিয়েছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। এখন প্রশ্ন হলো, এই সমর্থনের বিনিময়ে বাংলাদেশ কি প্রতিশ্রুতি দিয়েছে? গোপন ব্যালটে ভোট হয় বলে হিসাব মেলানো কঠিন, কিন্তু কূটনীতিতে বিনামূল্যে কিছু মেলে না, এটাও একটা বাস্তবতা। এবার আসি সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নে। এই পদে বাংলাদেশ নির্বাচিত হয়েছে, কিন্তু প্রার্থীটাকে বাংলাদেশের নাগরিক তিনি একজন, কিন্তু তিনি ঠিক কতটা বাংলাদেশের মানুষ? ডক্টর খলিলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তারপর আমেরিকার টাফটস বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। এরপর জাতিসংঘে ঢুকে গেছেন। নিউ ইয়র্ক আর জেনিভায় 25 বছর কাজ করেছেন। বাংলাদেশের রাজনীতিতে তার কোনো শিকড় নেই, কোনো নির্বাচনী এলাকা নেই, এবং বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম টেকনোক্রেট পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক কিছু বিশ্লেষক তাকে চিহ্নিত করেন প্রো আমেরিকান হিসেবে। বিএনপি নিজেরাই একসময় তার নিয়োগ নিয়ে সমালোচনা করেছিল, এমনকি তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। পরে সরকার গঠন করে তারাই তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, এই পদের জন্য বাংলাদেশের প্রথম প্রার্থী ছিলেন কিন্তু ডক্টর তৌহিদ হোসেন, ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। তারপর সরকার বদলালো, তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, আর প্রার্থী বদলে হয়ে গেলেন খলিলুর রহমান। অর্থাৎ এই পদটা শেষ পর্যন্ত দেশের নাকি যে সরকার ক্ষমতায় আছে তাদের প্রতিনিধির? এই প্রশ্ন তোলা দরকার, কারণ জাতিসংঘ সভাপতি পদটা তত্ত্বগতভাবে নিরপেক্ষ, কিন্তু যে মুহূর্তে এটা একটা রাজনৈতিক দলের নমিনেশনের ফল হয়ে যায়, তখন তা নিয়ে জবাবদিহি প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। যাই হোক, এবার একটু জানি এই পদ থেকে বাংলাদেশ কি পাবে। এই পদ বাংলাদেশকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এজেন্ডাভুক্ত করার সুবিধা দিতে পারে, যেমন কূটনৈতিক মর্যাদা ও প্রভাব বৃদ্ধি পাবে, কারণ এই পদে থাকার সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী 193টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী ফোরামের সভাপতিত্ব করবেন, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বরকে অনেক গুণ শক্তিশালী করবে। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু উপস্থাপনের সুযোগ পাবে। এই পদ থেকে বাংলাদেশে সরাসরি জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ক্লাইমেট ফাইন্যান্স, রোহিঙ্গা সংকটের সমাধান, এলডিসি গ্রাজুয়েশন চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা বিষয়ে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে আসতে পারবে। বৈদেশিক বিনিয়োগ ও সম্পর্ক উন্নয়নে বিশ্ব নেতাদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশ বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্পর্ক বিস্তার এবং উন্নয়ন সহায়তা আলোচনায় একটা বাড়তি সুবিধা দেবে।
আন্তর্জাতিক আলোচনায় মধ্যস্থতার ভূমিকা সভাপতি হিসেবে ডক্টর খলিলুর রহমান বৈশ্বিক সংকট নিরসনে আলোচনা পরিচালনার সুযোগ পাবেন, যা বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে পরিচিত করবে। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি পুনর্গঠনে এই অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু দিন শেষে হয়তো এই প্রশ্নটাও ওঠে যে এটা কতটা দেশের অর্জন আর কতটা ব্যক্তিগত প্রাপ্তি। জনাব খলিলুর রহমানের উত্থানটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে একটা ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। ইউনূস সরকারের আমলে প্রথমে তিনি রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়াবলীর জন্য প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ এবং পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে নিয়োগ পান। বিএনপি সরকার এসে যখন তাকে মন্ত্রী করলো তখন তার করা গোপন চুক্তিগুলো নিয়ে সমালোচনা হলো এবং নাহিদ ইসলাম সহ অনেকেই প্রশ্ন তুলেছেন এই বিষয়ে যে একজন উপদেষ্টা কিভাবে সরাসরি মন্ত্রী হন। ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পেছনের কারিগর হিসেবে সামাজিক মাধ্যমে খলিলুর রহমানের নাম এসেছে। সেই লন্ডন বৈঠকের সময় তিনি বিএনপির সঙ্গে তার পুরনো সম্পর্ক ঝালাই করে এসেছেন বলেও গণমাধ্যমে খবর আসে। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদ 2026-27 সালে যে পরিবেশে কাজ করবে সেটা অত্যন্ত বিভক্ত বলেই আমরা জানি। কারণ ট্রাম্পের আমেরিকা জাতিসংঘ সংস্কার চাইছে, ব্যয় কমাতে চাচ্ছে। কিন্তু সভাপতি নির্বাচনের পর মার্কিন প্রতিনিধি দল ভোটের হলেই খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার ও দক্ষতা বৃদ্ধিকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে সেই আয়োজনের মধ্যেই। ফলে প্রশ্ন উঠতেই পারে এই মিলটা কি শুধু কাকতালীয় নাকি ওয়াশিংটনেরও একটা ভূমিকা ছিল। যিনি প্রো আমেরিকান বলে পরিচিত, যাকে আমেরিকা কার্যত স্বাগত জানিয়েছে, তিনি এমন একটা সময় জাতিসংঘের সবচেয়ে বড় আলোচনার মঞ্চে বসেন যখন আমেরিকা সেই মঞ্চটাকে নতুন আকার দিতে চাইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটাকে একটা ডিল বলছেন। মানচিত্রে বাংলাদেশের নাম একটু বড় হলো এটা সত্যি, কিন্তু এই পদ যিনি পালন করবেন তিনি 1 বছর দেশের বাইরে থাকবেন। তার সময়, মনোযোগ এবং রাজনৈতিক মূলধন ব্যয় হবে 193টি দেশের মধ্যে ঐক্যমত তৈরিতে, বাংলাদেশের নয়। কিন্তু এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে এই দায়িত্ব পালন করার সময় তিনি তো 1 বছরের জন্য ছুটিতে থাকবেন, তাহলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই পদটাতে কে দায়িত্ব নেবেন যখন বাংলাদেশের সামনে আছে বেশ কিছু জরুরি ইস্যু, যেমন ভারত সম্পর্ক। আগেই বলেছি এটি এখন সবচেয়ে সংবেদনশীল। হঠাৎ উত্তেজনায় তাৎক্ষণিক মন্ত্রী পর্যায়ে সাড়া দরকার হতে পারে। রোহিঙ্গা ফান্ডিং সংকট, প্রতি বছর ফান্ড সংগ্রহে সক্রিয় কূটনীতি লাগে। এবার মনোযোগ বিভক্তি থাকলে সেখানে নিশ্চয়ই ঘাটতি হতে পারে। এলডিসি পরবর্তী বাণিজ্য সুবিধা আলোচনা, ইউরোপ ও আমেরিকার সাথে সক্রিয় আলোচনা চলছে, এখানে ধারাবাহিকতা জরুরি। মধ্যপ্রাচ্য শ্রমবাজার, রেমিটেন্সের জন্য গুরুত্বপূর্ণ এই বাজারে নিয়মিত কূটনৈতিক মনোযোগ দরকার। তাহলে এই পদটায় কে আসছেন? নিরাপত্তা পরিষদের সভাপতির পদটা একটা মঞ্চ, কিন্তু এই মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিলেই দেশের সমস্যার সমাধান হয় না। ডক্টর খলিলুর রহমানের জয় নিঃসন্দেহে একটি ব্যক্তিগত সাফল্য। প্রশ্ন হলো এই সাফল্যের ছায়ায় বাংলাদেশের স্বার্থ কতটা সুরক্ষিত থাকবে আর কতটা অন্যের এজেন্ডায় ব্যবহৃত হবে তার সময়ই বলে দিবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।